আমাদের হাতে ডে 4 এর যে শব্দ তালিকাটা এসছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে শুধু কিছু বিচ্ছিন্ন শব্দ নেই। একদমই না, এটা আসলে ব্যক্তিত্ব, সামাজিক আচরণ এই সব কিছু বোঝার জন্য একটা টুল কিটের মতো। ঠিক, আমাদের আজকের লক্ষ্য তো শুধু শব্দগুলোর মানে জানা নয়, বরং এটা দেখাও যে সঠিক শব্দ ব্যবহার করলে আমাদের কথা কতটা শক্তিশালী হতে পারে। আর সেই জন্যই আমরা শব্দগুলোকে 10টা দলে ভাগ করে নিয়েছি, মানে আকর্ষণ থেকে শুরু করে একেবারে অনুশোচনা পর্যন্ত। এতে কি হয়, শব্দগুলো মনে রাখতেও সুবিধা হয়। দারুণ একটা কাঠামো। তাহলে চলুন এই যাত্রাটা শুরু করা যাক। আচ্ছা, প্রথম দেখায় একজন মানুষ যে প্রভাব ফেলে, মানে আকর্ষণ। ফার্স্ট ইমপ্রেশন। হ্যাঁ হ্যাঁ, এই আকর্ষণ বোঝানোর জন্য আমাদের হাতে কি কি শব্দ আছে? দেখুন, সবচেয়ে শক্তিশালী শব্দটা হলো ক্যারিজম্যাটিক। এর মানে কিন্তু শুধু দেখতে সুন্দর নয়। না না, এটা ব্যক্তিত্বের একটা ম্যাপের, তাই তো? একদম, ব্যক্তিত্বের একটা জাদুকরী আকর্ষণ। মনে রাখার জন্য ধরুন কারিশমা কাপুরের কথা ভাবা যেতে পারে। তার নামেও তো কারিশমা আছে। হা, ঠিক। আচ্ছা, আর অ্যাট্রাকটিভ? অ্যাট্রাকটিভ হলো সাধারণ আকর্ষণীয় বা মনোরম। কিন্তু আকর্ষণটা যখন আরও তীব্র হয়, মানে যেটাকে অগ্রাহ্য করা কঠিন, তখন আমরা বলি অ্যালিওরিং। অ্যালিওরিং এর উৎসটা কি? এটা এসেছে লিওর বা টোপ থেকে। যেমন মাছ ধরার জন্য টোপ ব্যবহার করা হয়। ও আচ্ছা আচ্ছা, যা শিকারকে আকর্ষণ করে। তার মানে এর মধ্যে একটা রহস্যের ব্যাপার আছে। ঠিক, আর এই আকর্ষণের একেবারে চরম পর্যায়টা হল বিউইচ। শব্দটার মধ্যেই দেখুন উইচ বা ডাইনি আছে। মানে জাদু করে বশ করে ফেলার মতো মুগ্ধ করা। একদম, এটা প্রায় সম্মোহনের পর্যায়ে চলে যায়। বোঝা গেল। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে। যখন কোনো কিছু আমাদের মধ্যে তীব্র অপছন্দ তৈরি করে, মানে বিকর্ষণ। হ্যাঁ, সেক্ষেত্রেও খুব শক্তিশালী শব্দ আছে। সবচেয়ে সাধারণ হল রিপেলেন্ট। যেমন মশা তাড়ানোর জন্য আমরা মস্কিটো রিপেলেন্ট ব্যবহার করি, যেটা দূরে সরিয়ে দেয়। ঠিক। এর থেকে আরেকটু তীব্র অনুভূতি হল রিপালসিভ। এটা মনে রাখার একটা উপায় হল রিপালস, মানে পালসের উল্টো দিকে ধাক্কা দেওয়া। যা কাছে টানার বদলে দূরে ঠেলে দেয়। হ্যাঁ, যা দেখলে একটা বিতৃষ্ণা জন্মায়। আর সবচেয়ে চরম বিকর্ষণের ক্ষেত্রে? সেই ক্ষেত্রে শব্দটা হল রিপাগনেন্ট। এটা এমন একটা অনুভূতি যা শুনলে বা দেখলে মানে প্রায় শারীরিক অস্বস্তি হয়। এটা মনে রাখার কি কোনো কৌশল আছে? একটা মজার উপায় আছে। শব্দটার মধ্যে যে পাগ আছে, মানে পাগ কুকুর। ও আচ্ছা। যদিও অনেকেই পাগ ভালোবাসেন, কিন্তু এর অদ্ভুত চেহারার জন্য কারো কারো কাছে এটা অপ্রীতিকর লাগতে পারে। এই ধারণাটা শব্দটা মনে রাখতে সাহায্য করে। যদিও পাকভক্তরা এটা শুনলে রাগ করতে পারেন, কিন্তু কৌশলটা বেশ কার্যকর। আচ্ছা, এই আকর্ষণ বা বিকর্ষণ তো অনেকটাই নির্ভর করে আচরণের ওপর, যা আমাদের পরের বিষয়ে নিয়ে আসছে ভদ্রতা এবং অভদ্রতা। একদম, বাহ্যিক আকর্ষণের চেয়ে আচরণের প্রভাব অনেক বেশি। ভদ্র আচরণ বোঝাতে সিভিলিটি খুব সুন্দর একটা শব্দ। এটা এসছে সিভিলাইজেশন বা সভ্যতা থেকে। মানে সভ্য সমাজে চলার জন্য যেটুকু ভদ্রতা দরকার। ঠিক তাই। এর পাশাপাশি পোলাইট বা মার্জিত তো আছেই। আমি প্রপার্টি শব্দটা প্রায়ই শুনি। এর সাথে সাধারণ ভদ্রতার পার্থক্যটা ঠিক কোথায়? খুব ভালো প্রশ্ন। পোলাইট হল সাধারণ ভদ্রতা, কিন্তু প্রপার্টি হল স্থান, কাল, পাত্র অনুযায়ী সঠিক আচরণ। এটা প্রপার বা যথাযথ শব্দটা থেকে এসছে। ও, যেমন ধরুন একটা শোকসভায় হাসাহাসি না করাটা। একদম, এটাই প্রপার্টি। আর এই সব কিছুর মূলে তো আছে রেসপেক্ট বা সম্মান। আর এর উল্টো দিকে যাদের আচরণে এই জিনিসগুলোর অভাব, তাদের আচরণকে আমরা রুডনেস বা ইম্পোলাইটনেস বলতে পারি। কিন্তু অভদ্রতাটা যখন সীমা ছাড়িয়ে যায়, মানে আচরণটা খুব অমার্জিত বা গেয় ধরনের হয়, তখন তার জন্য মোক্ষম শব্দ হল বোরেশনেস। এটা মনে রাখার কৌশল হল বোর শব্দটার উচ্চারণ অনেকটা বুনো বোর বা শূকরের মতো। তার মানে যার আচরণ প্রায় পশুর মতো অমার্জিত। বুঝেছি। ঠিক। এই বুরেশ আচরণ কিন্তু যে কোনো আলোচনার পরিবেশ নষ্ট করে দেয়, যা আমাকে আমাদের পরের বিষয় নিয়ে যাচ্ছে, যুক্তির শক্তি। একটা যুক্তিকে কিভাবে বিশ্বাসযোগ্য করে তোলা যায়? যুক্তির বিশ্বাসযোগ্যতা বোঝাতে কোজেন্ট অসাধারণ একটা শব্দ। মানে এমন যুক্তি যা খুবই যৌক্তিক এবং অকাট্য। এটা মনে রাখার কোনো উপায়? ভাবা যেতে পারে যে একজন দক্ষ এজেন্টের কথা বা যুক্তি সবসময় কোজেন্ট হয়। আচ্ছা, আর পারসুয়েসিভ? পারসুয়েসিভের মূল উদ্দেশ্য হল
কাউকে রাজি করানো। তাহলে কোজেন্ট আর কনভিন্সিং এর মধ্যে পার্থক্যটা কি? দুটোই তো বিশ্বাসযোগ্য শোনাচ্ছে। একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কোজেন্ট যুক্তি তার নিজের কাঠামোর কারণে শক্তিশালী, আর কনভিন্সিং যুক্তি হল সেটা যা শ্রোতাকে বিশ্বাস করাতে পারে। তার মানে সব কোজেন্ট যুক্তি হয়তো সবাইকে কনভিন্স করতে পারে না। ঠিক, যদি উপস্থাপনা দুর্বল হয়। আর যখন যুক্তি এতটাই শক্তিশালী যে তা মেনে নিতেই হয়, তখন সেটাকে বলে কম্পেলিং। যা আমাদের একটা নির্দিষ্ট পথে ভাবতে বাধ্য করে। একদম। আর যে যুক্তিগুলো কোনো প্রভাবই ফেলে না, পারসুয়েসিভের ঠিক বিপরীত হল ডিসুয়েসিভ, যা নিরুৎসাহিত করে। আর যে যুক্তির কোনো ভিত্তি নেই তা হল ইনভ্যালিড। এছাড়া ইনএফেক্টিভ আর উইক তো আছেই। একটা কম্পেলিং যুক্তি দিয়ে সাফল্য পাওয়ার পর অনেক সময় মানুষের মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি চলে আসে। এটা কিন্তু বেশ বিপজ্জনক হতে পারে। ঠিক এই পয়েন্টটাতেই আমরা আমাদের চতুর্থ বিষয়ে আসছি, আত্মতৃপ্তি। এই বিপজ্জনক আত্মতৃপ্তিকে বলে কমপ্লেসেন্সি। কমপ্লেসেন্সি? হ্যাঁ, বা কমপ্লেসেন্স। এর মানে হল নিজের অবস্থা নিয়ে এতটাই সন্তুষ্ট থাকা যে ভবিষ্যতের ঝুঁকি আর চোখে পড়ে না। এটা মনে রাখার উপায় কি? কেউ যদি নিজের কমফোর্টেবল প্লেসে আটকে যায়, তাহলে সে কমপ্লেসেন্ট হয়ে পড়ে। ধরুন একটা সময় নোকিয়া ফোনের বাজারটা ধরে রেখেছিল। হ্যাঁ, তারপর তারা কমপ্লেসেন্ট হয়ে পড়ল আর স্মার্টফোনের দৌড়ে পিছিয়ে গেল। এর সাথে স্মাগনেস শব্দটার কি সম্পর্ক? কমপ্লেসেন্সি হলো একটা ভেতরের অনুভূতি, আর স্মাগনেস হলো তার একটা বিরক্তিকর বাহ্যিক প্রকাশ। যখন কেউ নিজের অর্জন নিয়ে এমনভাবে গর্ব করে যা অন্যদের চোখে লাগে। ওহ, বুঝেছি। মনে রাখার জন্য ভাবা যায়, একজন স্মাগলার যেমন ধরা না পড়ে একটা আত্মতৃপ্তির হাসি দেয়। আর এই আত্মতৃপ্তির ঠিক উল্টো দিকে আছে অ্যাংজাইটি বা উদ্বেগ। একদম, যেখানে ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই নেই, তার উল্টো দিকে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা। এই উদ্বেগ বা অ্যাংজাইটি তো প্রায়ই সংঘাত থেকে জন্মায়, যা আমাদের পরের বিষয় নিয়ে যাচ্ছে অন্যকে শান্ত করা অথবা রাগিয়ে দেওয়া। প্রথমেই শান্ত করার দিকটা দেখি। এখানে তো অনেকগুলো শব্দ আছে, কনসিলিয়েট, অ্যাপিজ, মলিফাই। হ্যাঁ, এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। কনসিলিয়েট ব্যবহার হয় তখন যখন দুটো বিবদমান পক্ষের মধ্যে আলোচনা বা কাউন্সিল বসিয়ে সম্পর্কটা ঠিক করা হয়। মানে বন্ধুত্ব ফিরিয়ে আনা? ঠিক, কিন্তু অ্যাপিজ শব্দটার মধ্যে কিছুটা নেতিবাচক ছায়া আছে। এর মানে হল কাউকে শান্ত করার জন্য তার অন্যায় দাবিও মেনে নেওয়া। যেমন ইতিহাসে হিটলারের প্রতি অ্যাপিজমেন্ট পলিসি ছিল। একদম ঠিক। আচ্ছা, আমি যদি একজন রাগী গ্রাহককে শান্ত করতে একটা ডিসকাউন্ট দিই, সেটা কি অ্যাপিজ করা হবে? হতে পারে, তবে তার জন্য আরও ভালো শব্দ আছে, যেমন প্লেকেট। প্লেকেট? হ্যাঁ, মানে তাৎক্ষণিকভাবে কাউকে শান্ত করা। কৌশলটা হলো ক্ষুধার্ত কাউকে এক প্লেট খাবার দিলে সে যেমন শান্ত হয়। বাহ, এটা দারুণ। আর মলিফাই? মলিফাই মানে হলো রাগ বা ক্ষোভকে নরম করে দেওয়া। শপিং মলে গেলে যেমন অনেকের মন ভালো হয়, ওখান থেকে মনে রাখা যায়। আর প্রোপেশিয়েট? এটা একটু কঠিন লাগছে। এটা সাধারণত দেবতা বা কোনো ক্ষমতাবান ব্যক্তিকে পুজো দিয়ে সন্তুষ্ট করার ক্ষেত্রে ব্যবহার হয়, মানে তার আনুকূল্য পাওয়ার জন্য। বুঝেছি। বাহ, এই পার্থক্যগুলো জানাটা খুব দরকারি। এবার উল্টোটা দেখি। কাউকে উস্কে দেওয়া বা রাগানোর জন্য কি শব্দ আছে? সবচেয়ে চালু শব্দটা হলো প্রভোক। কাউকে বারবার পোক বা খোঁচা দিলে যেমন সে রেগে যায়, সেখান থেকেই প্রভোক। হ্যাঁ, ইরিটেট হলো বিরক্ত করা। আর একটা গভীর শব্দ হলো স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ? এর মানে হলো এমন পরিস্থিতি তৈরি করা যাতে কাছের কোনো মানুষ পর বা স্ট্রেঞ্জার হয়ে যায়, মানে সম্পর্কে ভাঙন ধরানো। এই সম্পর্ক ভালো বা খারাপ হওয়া মানে সামাজিক রসায়ন, এটাই আমাদের পরের আলোচনার বিষয়। ঠিক। যখন দুজনের মধ্যে দারুণ বোঝাপড়া থাকে, সেটা বোঝানোর জন্য কি কি শব্দ আছে? যখন কোনো পরিবেশ বা সঙ্গ খুব আনন্দদায়ক হয়, তাকে বলে কনজিনিয়াল। মনে রাখার জন্য ভাবা যায় দুজনের জিন বা জিনগত মিল থাকলে যেমনটা হয়। আচ্ছা, আর কম্প্যাটেবল? যখন দুজন ব্যক্তি বা দুটো জিনিস একে অপরের জন্য একেবারে মানানসই, তখন তারা কম্প্যাটেবল, যেমন কম্পিউটারের সফটওয়্যার আর হার্ডওয়্যার। আর সাধারণভাবে ফ্রেন্ডলি তো আছেই। হ্যাঁ। আর যখনই রসায়নটা কাজ করে না, সম্পর্কটা যখন অস্বস্তিকর হয়, তখন চেফ শব্দটা ব্যবহার করা যায়। এর আসল মানে হলো ঘষা লেগে জ্বালা করা। সম্পর্কের ক্ষেত্রে এর মানে হলো বিরক্ত হওয়া। ঠিক,
মনে রাখার জন্য ভাবা যেতে পারে রান্না খারাপ হলে শেফ যেমন রেগে যায়, এছাড়া আনপ্লেজেন্ট বা ডিসএগ্রিয়েবলও আছে। এই যে সম্পর্ক বা পরিস্থিতি নিয়ে আমরা কতটা ভাবছি বা মনোযোগী হচ্ছি, সেটাই তো আমাদের সচেতনতার স্তরটা ঠিক করে দেয়। একদম, যা আমাদের সপ্তম বিষয় নিয়ে আসছে সচেতনতা আর অবহেলা। সচেতনতা বোঝাতে সাধারণ শব্দ হল কনশাসনেস বা অ্যাওয়ারনেস। হুম। তবে কোনো নির্দিষ্ট বিষয়ে মনোযোগ দেওয়াকে বলে অ্যাটেনশন বা হিড। হিড শব্দটা মনে রাখার উপায় হল কোনো বিষয়ে হেড বা মাথা ঘামানো। আর বিপদের বিষয়ে সতর্ক থাকাকে বলে অ্যালার্টনেস। ঠিক। আর যখন এই মনোযোগের অভাব হয়, তখন আমরা তাকে বলি ইনঅ্যাটেন্টিভ। কোনো বিষয় সম্পর্কে না জানাকে বলে ইগনোরেন্স বা অজ্ঞতা, কিন্তু সবচেয়ে মারাত্মক হল নেগলিজেন্স বা অবহেলা। মানে দায়িত্ব জেনেও তা পালন না করা। একদম। একজন ডাক্তারের নেগলিজেন্সের কারণে তো রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এই দায়িত্ববোধ আমাদের কাজের প্রতি মনোভাবকেও প্রকাশ করে। কেউ খুব নিখুঁতভাবে কাজ করে, আবার কেউ দায়সারাভাবে। এই নিখুঁত কর্মীদের বর্ণনা করার জন্য তো কিছু অসাধারণ শব্দ আছে। অবশ্যই। যিনি নিজের বিবেক বা কনসিয়েন্স দিয়ে অত্যন্ত দায়িত্বের সাথে কাজ করেন, তিনি হলেন কনসিয়েনশিয়াস। আচ্ছা, কনসিয়েন্স থেকে কনসিয়েন্সিয়াস। হ্যাঁ, আর যিনি কাজের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে অতি সতর্ক, তাকে বলা হয় মেটিকুলাস। মেটিকুলাস। এটা মনে রাখার কৌশল হল মেটাল বা ধাতুর গয়না তৈরির কাজ যেমন সূক্ষ্ম হয়, এটাও তেমন। বাহ। আর স্ক্রুপুলাস? এর মানেও প্রায় একই। যিনি নৈতিকভাবে এবং কাজের প্রতিটি ধাপে সতর্ক, যেমন কোনো যন্ত্রের সব স্ক্রু ঠিকমতো লাগানো হয়েছে কিনা তা বারবার পরীক্ষা করা। দারুণ। আচ্ছা, পাংটিলিয়াস শব্দটা আমি শুনেছি। এটা কি মেটিকুলাসের মতোই? প্রায় কাছাকাছি, কিন্তু একটা পার্থক্য আছে। মেটিকুলাস কর্মী কাজের গুণগত মান নিয়ে সতর্ক থাকেন, আর পাংটিলিয়াস ব্যক্তি নিয়মকানুন বা প্রোটোকলের প্রতিটি ছোটখাটো বিষয়ে অক্ষরে অক্ষরে পালন করেন। ও, বুঝেছি। যেমন একজন পাংচুয়াল মানুষ সময়ের ব্যাপারে কঠোর, ঠিক তাই। আর এর বিপরীতে যারা হুট করে সিদ্ধান্ত নেয়। অসতর্ক বোঝাতে তো কেয়ারলেস আছেই, কিন্তু যারা গভীর ভাবনাচিন্তা না করে আবেগের বশে কাজ করে তাদের বলা হয় ইম্পালসিভ। পালস বা আবেগ থেকে। হ্যাঁ, যারা বুদ্ধি দিয়ে নয় বরং মোমেন্টের পালস দিয়ে চলে। এই ইম্পালসিভ সিদ্ধান্তগুলো তো প্রায়ই অনভিজ্ঞতার কারণে হয়, যা আমাদের নবম বিষয়ে নিয়ে আসছে, দক্ষতা ও অভিজ্ঞতা। একেবারে চূড়ায় যারা আছেন তাদের দিয়ে শুরু করা যাক। যিনি কোনো কাজে সর্বোচ্চ পর্যায়ের দক্ষতা অর্জন করেছেন তাকে কনসুমেট বলা হয়। যেমন একজন কনসুমেট শিল্পী। মানে তিনি তার শিল্পে একজন সম্পূর্ণ বা কমপ্লিট শিল্পী। একদম পারফেক্ট বা অ্যাবসলিউটও বলা যায়। কোনো ক্ষেত্রে বহুদিনের অভিজ্ঞ ব্যক্তিকে বলা হয় ভেটেরান, আর শিল্পকলায় বিশেষ করে সঙ্গীতে যিনি অসামান্য দক্ষ তাকে বলা হয় ভির্চুয়োসো। যার অনেক ভার্চু বা গুণ আছে। ঠিক। আর যারা এই পথের শুরুতে, শিক্ষানবিশ বা অনভিজ্ঞ, সম্পর্কে খুব বেশি জানে না, সহজ সরল, তাদের বলা হয় নাইভ। এটা নিউ শব্দ থেকে মনে রাখা যায়। আচ্ছা। আর যারা কোনো কিছু শিখছে, মানে শিক্ষানবিশ, তাদের বলা হয় নভিস। নভেস মনে রাখার কোনো উপায়? দুটো উপায় আছে। এক, নোভাইস বা নতুন বলে এখনো কোনো খারাপ অভ্যাস তৈরি হয়নি, অথবা নভেল, যার মানেও হলো নতুন। একজন নভেস বা ইম্পালসিভ ব্যক্তি যখন ভুল করে, তখন তার মধ্যে যে অনুভূতিটা আসা উচিত, সেটাই আমাদের শেষ এবং সবচেয়ে গভীর বিষয়, অনুশোচনা। হ্যাঁ, অনুশোচনারও বিভিন্ন স্তর আছে। কন্ট্রাইট একটা খুব আন্তরিক শব্দ, মানে নিজের ভুলের জন্য গভীরভাবে অনুতপ্ত। এটা মনে রাখব কিভাবে? নিজের ভুলগুলো কাউন্ট রাইট বা সঠিকভাবে গণনা করে তার জন্য দুঃখ প্রকাশ করা। রিমর্সফুল এবং রিগ্রেটফুল শব্দ দুটির অর্থ প্রায় একই। আর রিউফুল? রিউফুলের মধ্যে একটা বিষণ্ণতার ছোঁয়া আছে, কোনো কিছু রুইন বা ধ্বংস হয়ে যাওয়ার পর যেমন অনুভূতি হয়। আর প্যানিটেন্ট? ধর্মীয় বা নৈতিক পাপের জন্য যে অনুতাপ, তাকে বলা হয় পেনিটেন্ট। এটা পেনাল্টি বা শাস্তির ভয় থেকে আসা অনুশোচনার সাথে সম্পর্কিত হতে পারে। কিন্তু যদি ভুল করার পরেও কোনো অনুভূতি না জন্মায়, সেই উদাসীনতাকে কি বলা হবে? সেক্ষেত্রে সঠিক শব্দটি হবে ইনডিফারেন্ট বা ভাবলেশহীন। আর যে আচরণ সরাসরি কষ্ট দেয় তা হল হার্টফুল। একজন ইনডিফারেন্ট মানুষের হার্টফুল আচরণ কিন্তু অন্যের মনে গভীর ক্ষত তৈরি করতে পারে।
আজ আমরা আকর্ষণ থেকে অনুশোচনা পর্যন্ত মানুষের ব্যক্তিত্ব আর আচরণের একটা পুরো মানচিত্র দেখলাম। এই শব্দগুলো শুধু আমাদের শব্দভাণ্ডারই বাড়ায় না। না, এগুলো নিজেদের এবং চারপাশের মানুষগুলোকে আরও সূক্ষ্মভাবে বোঝার একটা নতুন চশমা দেয়। একদম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এগুলোর প্রয়োগ। একজন মেটিকিউলাস সহকর্মীর কাজের প্রশংসা করতে সঠিক শব্দটি ব্যবহার করা বা কোনো যুক্তির কোজেন্ট পয়েন্টটা তুলে ধরা একদম যোগাযোগকে অনেক বেশি কার্যকর করে তোলে। ঠিক। এগুলো শুধু শব্দ নয়, এগুলো যোগাযোগের এক একটা অস্ত্র। একদম শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজ আমরা শিখলাম কিভাবে অনুভূতি ও আচরণকে বিভিন্ন শব্দ দিয়ে সংজ্ঞায়িত করা যায়। কিন্তু ভেবে দেখার বিষয় হলো, আমাদের ভাষা কি বাস্তবতাকে কেবল বর্ণনা হয় নাকি তাকে তৈরিও করে? মানে একজন মানুষকে বরিশ বলার পর আমাদের আচরণ কি তার প্রতি পাল্টে যায় না? জি। অর্থাৎ শব্দ কি শুধুই লেবেল, নাকি আমাদের বাস্তবতাকে গড়ে তোলার কারিগর?